এই জায়গাতে যেটা বললাম ফিজিক্সের পার্টে আমাদের ম্যাথসের কিছু জিনিস লাগে, ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন, ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন, মানে হচ্ছে অবকলন আর একটা হচ্ছে সমাকলন। এবার দেখ ম্যাথসের স্যারেরা এই জিনিসটাকে 2 বছরের ক্লাস দিয়ে করাবে, সেটা আমাদেরকে দুটো ক্লাসে করাতে হলে কতটা করাবো বুঝতে পারছিস। যেটুকুন দরকার আমাদের ফিজিক্সে, যেটুকুন বোঝার জন্য যা লাগে আমরা সেগুলোকে শুধুমাত্র করাবো। এবার এক্ষেত্রে তোদের ম্যাথসের স্যারও দেখবি কিছু কিছু রুলস বা থিওরেম মুখস্থ করতে বলবে, রুলসই বলতে পারিস, সেগুলো কিন্তু আমরাও এখানে মুখস্থই করতে বলবো। আমি একবারে ফার্স্ট থেকে স্টার্ট করছি যতটা মোটামুটি করা যায়। প্রথম দেখ আজকের ক্লাসে যেটা আসছি সেটা হচ্ছে তোর ডিফারেন্সিয়েশন। ডিফারেন্সিয়েশন যেটাকে আমরা কি বলি, ডেরিভেটিভ বলি, সরি ডেরিভেটিভ বলি সেটা। এটার বেঙ্গলি মিনিং হচ্ছে তো অবকলন। দেখ এই অবকলনের ক্ষেত্রে আমি দেখ যেটা নির্ণয় করতে চাইছি সেটা আসবো পরে, বাট এখন লিখে রাখছি। দেখ কোন চেঞ্জ অফ ওয়ান quantity with respect to another। আমরা এই চ্যাপ্টারতে ডেরিভেটিভ মানে হচ্ছে দেখ আমরা কি ক্যালকুলেট করতে চাইছি, কোনো কিছুর সাপেক্ষে অন্য কোনো কিছুর পরিবর্তন, ঠিক আছে, দ্যাট ইজ চেঞ্জ ইন ওয়ান কোয়ান্টিটি উইথ রেসপেক্ট টু অ্যানাদার। যেমন দেখ তোরা যখন ক্লাস 9 এ সেই সেকেন্ড চ্যাপ্টারটা পড়েছিস বল গতি বলে দেখ যে চ্যাপ্টারটা ছিল, সেই জায়গাতে দেখ আমরা বলতাম না বেগ দ্যাট ইজ ভেলোসিটি, এইটা মানে দেখ আমরা ডাইরেক্ট লিখে দিতাম dx dt, তাৎক্ষণিক বেগকে যেটা বলছিস। দেখ তখন টিচাররা কিন্তু এই জিনিসটা কি সেটা নিয়ে এক্সপ্লেন আমরা করিনি, আমরা কি বলেছি শুধুমাত্র সরণের পরিবর্তন বাই সময়ের পরিবর্তন। তাহলে এইটা কাকে রিপ্রেজেন্ট করছে, সময়ের সাপেক্ষে সরণকে, দ্যাট ইজ টাইমের রেসপেক্টে কাকে, ডিসপ্লেসমেন্টকে রিপ্রেজেন্ট করছে। ত্বরণ বা অ্যাক্সেলারেশন দেখ বললে সেটা কি হয়ে যায়, ডিভিডিটি, এটা হয়ে যায়। তাহলে ডিভিডিটি ইন দ্য সেন্স কি, এটা দেখ সময়ের রেসপেক্টে কাকে, টাইমের রেসপেক্টে কাকে, ভেলোসিটি। তাই তো পড়েছিস ত্বরণ মানে কি, অ্যাক্সেলারেশন মানে কি, v - u/t। তাহলে v - u কাকে বোঝায়, ভেলোসিটির চেঞ্জকে বোঝায়। আর এদিকে t - 0 দ্যাট মিন্স dt যেটাকে দিই সেটা কাকে রিপ্রেজেন্ট করে, টাইমের ডিফারেন্স, রাইট। তাহলে এই জায়গাতে দেখ এটাকে দেখ আমরা নরমালি ডেল্টা x বাই ডেল্টা t, এটা ডেল্টা v বাই ডেল্টা t এই দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি। মানে এই ডেল্টাটা কাকে বোঝায়, চেঞ্জটাকে বোঝাবে। তাহলে ডেল্টা x কার চেঞ্জ, সরণের চেঞ্জ মানে ডিসপ্লেসমেন্টের চেঞ্জ, ডেল্টা t কার চেঞ্জ, টাইমের চেঞ্জ। এখানে ডেল্টা v কার চেঞ্জ, ভেলোসিটি, আর ডেল্টা t কার আবার টাইমের, ঠিকঠাক এখানটা। তাহলে এই জায়গাতে আমরা দেখ এই চেঞ্জগুলো কিভাবে কি করব, এই ফিজিক্সে বা ম্যাথসে যাই বলিস ডিফারেন্সিয়েশন, ইন্টিগ্রেশন, এখানে যে পার্টগুলো নিয়ে ডিসকাস করা হবে সবটাই হচ্ছে আমাদের ইনফাইনাইটেসিবল পার্ট। ইনফাইনাইটেসিবল পার্ট মানে খুবই সবকিছু জানব, সবই হচ্ছে ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, যা নিয়ে ডিসকাস করব সবই কি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ, এই নিয়ে ডিসকাস করব। যেমন দেখ এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র অংশ বোঝাতে কিরকম তারা আসছি দেখ, সেটা প্রথমত বলি। ধর এই একটা কোন একটা রড ধরলাম, তার লেন্থটা হচ্ছে এটা, ঠিক আছে। দেখ এই যে লেন্থটা তুই কনসিডার করেছিস এই জায়গাতে, এই লেন্থটা এখানে দেখ ধর এই একটা আমরা রড নিয়েছি, এই রডটাকে দেখ আমি ইনফাইনাইটেসিবল পার্টে ডিভাইড করছি। ধর আমি তোকে বললাম যে এটাকে ডিভাইড কর, তুই 5টা পার্টে ডিভাইড করেছিস, তোকে বললাম তুই ডিভাইড কর, 10টা পার্টে ডিভাইড করেছে, অন্য কোনো একজন 50টা, কেউ একজন 1000টা। তাহলে দেখ তো এইটাকে যদি কেউ একজন ইনফাইনাইট পার্টে ডিভাইড করে তাহলে প্রত্যেকটা পার্ট আমার আরো ক্ষুদ্র ক্ষুদ্র আসবে। তাহলে প্রত্যেকটা পার্টকে আমি কি বলতে পারি না যে একবারে খুবই ক্ষুদ্র, মানে জিরোর কাছাকাছি। যেমন তোরা দেখ ম্যাথসে যেমন বলিস দেখ যে 1/0 কি হয়, আনডিফাইন্ড, অসংগত যেটাকে বলিস। 0/0 কি হয়, আনডিফাইন্ড।
আচ্ছা 1/∞ কি হয় 0, ঠিক? এগুলো সবাই জানিস মোটামুটি। তাহলে এই সেন্সে দেখ আমি যদি প্রত্যেকটা পার্ট, এই যে এইটা দেখ ম্যাথসের ভাষা আনডিফাইন্ড বোঝায়, তাহলে 1/∞ যখন করেছিস তখন 0 হচ্ছে, তার মানে দেখ যে কোনো কিছু একটাকে আমি ইনফাইনাইট পার্টে ডিভাইড করলে প্রত্যেকটা পার্ট আমার কাছাকাছি কত আসছে, 0 এর কাছাকাছি আসছে। দেখ এই ইনফিনিটি এটা ইকুয়ালস টু প্রপারলি 0 আমরা বলি না ফিজিক্সের ভাষায় বলার জন্য। কেন বলতো? ইনফিনিটি বলে কোনো নাম্বার হয়? ইনফিনিটি তো নাম্বার হয় না। ইনফিনিটি একটা হিউজ স্টেপ বা হিউজ নাম্বারকে বোঝাচ্ছে। তাহলে সেটা যখন হবে তাহলে এটাও কি হবে, 0 নয়, 0 এর কাছাকাছি। প্রপারলি 0 কি বলতে পারবো? প্রপারলি 0টাকে আমরা বলতে পারবো না, আমরা কি বলবো, 0 এর কাছাকাছি। ক্লিয়ার এখানটা? তাহলে এবার আমরা এই সমস্ত কিছু সব জিনিস আসার জন্য, ডিফারেন্সিয়েশন আসার জন্য প্রথম যে স্টেপটার মধ্যে দেখ ঢুকবো সেটা হচ্ছে কনসেপ্ট অফ ফাংশন। ম্যাথসে তোরা দেখবি ফাংশন শিখবি, সেই ফাংশনেতে আমরা প্রথম আসবো। দেখ একসাথে লিখতে থাকবি কিন্তু, এইখানটা লিখতে হয় না, এটা পরে আসছে। আমি দেখ কনসেপ্ট অফ ফাংশন। দেখ এই কনসেপ্ট অফ ফাংশন এই জিনিসটা দেখ তোদের আগে বলি, শোন একবার, শুনে নে। ধর দেখ আমাদের বাবারা মায়েরা বাজার টাজার যখন যায় দেখবি তাদের একটা ফিক্সড করা আছে যে আমি সপ্তাহে সবজির বাজারের জন্য আমি 1000 টাকার বেশি খরচ করব না, ঠিক আছে? দেখ ধর কারোর একজনের বাবার তার ইনকাম হচ্ছে এত 1000 টাকা ইনকাম, তাহলে সে তো একটা ফিক্সড করে রেখে দিয়েছে যে ধর তার ছেলের জন্য বা মেয়ের জন্য টিউশনের জন্য ফিস এত দিতে হবে, এই বাজারের জন্য, এই মেডিসিনের জন্য, এক্সেট্রা এক্সেট্রা। আমি বাজারটাকে ধরলাম যে বাজারের জন্য সপ্তাহে সে 1000 টাকা বাজারের জন্য রেখেছে, ঠিক আছে? এবার ধর তুই ভাবছিস যে আমি বাজারে গিয়ে আমি ধর আমি এটা বললাম শুধুমাত্র মাছ কেনার জন্য, ঠিক আছে? তাহলে মাছ কিনতে যাচ্ছিস, তাহলে টোটাল যে অ্যামাউন্টটা পার উইকে তোর কাছে কত, 1000 টাকা। তাহলে এটা কি, কনস্ট্যান্ট, ঠিক না? এটা কি কনস্ট্যান্ট। এবার তুই ধর কোনো একদিন মাছ হচ্ছে 200 টাকা কিলো, তাহলে তুই ক কিলো মাছ কিনতে পারছিস, 5 কিলো। আবার যখন ভাব তুই যে বিক্রি করছে সে মাছের দামটাকে পরিবর্তন করে দিয়েছে, 250 টাকা করে দিয়েছে, তাহলে তুই ক কিলো কিনতে পারছিস, 4 কিলো। তাহলে অ্যাকচুয়ালি যে আমাদের দেখ যে ফিজিক্যাল কোয়ান্টিটিটা, যে কোয়ান্টিটিটা সেটা কিন্তু ফিক্সড। এবার তার মধ্যে আমাদের দেখ দুটো পার্ট এসছে। এক দেখ বাজারের যে বিক্রেতা সে যদি দামটাকে পরিবর্তন করে দেয়, আমরা যতটা কিনতে পাচ্ছি সেটা পরিবর্তন হচ্ছে। তাহলে আমি যদি দেখ এখানে তোদেরকে বলি যে প্রথম যে কোনো একটা দেখ কোয়ান্টিটি, যেটাকে তোরা রাশি বলিস, তাহলে এই যে রাশিটা দেখ এটা কটা টাইপের, দুটো টাইপের না? একটাকে আমরা বললাম দেখ ধ্রুবক রাশি বা কনস্ট্যান্ট, আর একটাকে দেখ আমরা বললাম চলরাশি। আমি প্রথম তো তোদের বেঙ্গলি ইংলিশ সবই লিখে যাচ্ছি, হ্যাঁ আস্তে আস্তে সবটা ইংলিশে হয়ে যাবে। দেখ এই চলরাশি দ্যাট ইজ হচ্ছে ভ্যারিয়েবল, রাইট? তাহলে তোদের দেখ আমি যেটা एग्जांपल দিলাম সেই एग्जांपले ধ্রুবককে সপ্তাহে যে টাকাটা টোটাল খরচ করব দ্যাট ইজ 1000 টাকা। এইটাকে ভ্যারিয়েবলটাকে কত কেজি মাছ কিনছি বা মাছের দাম, দেখ এই দুটোই আমার কাছে কি ভ্যারিয়েবল, ঠিক আছে? তাহলে এবারে এই ভ্যারিয়েবলের মধ্যে দেখ আর ওর সাথে তুলনা করিস না, এবার ম্যাথসের রেসপেক্টে ভাব এই ভ্যারিয়েবল আমাদের দুটো, একটার নাম হচ্ছে রিয়েল আর একটার নাম হচ্ছে ইমাজিনারি, ঠিক আছে? একটা কি আমাদের রিয়েল ভ্যারিয়েবল আর একটা কি ইমাজিনারি ভ্যারিয়েবল। দেখ রিয়েল মিন্স হচ্ছে বাস্তব, বাস্তব রাশি, আমি ভ্যারিয়েবলটা বারবার লিখছি না, আর এটা হচ্ছে তোর কাছে কাল্পনিক রাশি। দেখ এটাকে বোঝানোর জন্য ধর একটা ইকুয়েশনকে আমি কনসিডার করছি y a + ib, y কি a + ib। দেখ এই জায়গাটা তুই লক্ষ্য করে দেখ, এটা তোর কাছে কি, বিটা তোর কাছে কি, এটাও দেখ রিয়েল ভ্যারিয়েবল, বিটাও দেখ রিয়েল ভ্যারিয়েবল, কিন্তু i, এই i ফর ইমাজিনারি, i এর ভ্যালু কত হয়, √(-1)। এটা ক্লাস 10 এ হয়তো জেনে থাকতে পারিস, আবার নাও পারিস,
কোনো স্যার যদি বলে থাকে আমাদের কমপ্লেক্স নাম্বার বলে ম্যাথসের একটা পার্ট হয় যেটা ক্লাস 11 এ উঠে গিয়ে পড়বি, কিন্তু 10 এতেও কিছু কিছু স্যার বলে রাখে 9 10 এ। এই i² এই i² এর মান হয় -1, তাহলে i কত? √1 তাহলে দেখ যখন আমি শুধু b কে নিলাম সেটা কি রিয়েল, শুধু a কে নিলাম তখন কি সেটা রিয়েল, কিন্তু যখন i b এই গোটাটাকে আমি নিচ্ছি তখন সেটা কি রিপ্রেজেন্ট করে। তাহলে এইখানে দেখ এটাকে লিখে দিলাম হচ্ছে অ্যারো সাইন দিয়ে, এদিকে অ্যারো সাইন দিয়ে লিখে দিচ্ছি, এইটা হচ্ছে আমাদের কাছে ইমাজিনারি, রাইট। তাহলে তোরা আমাকে বল y টা রিয়েল হবে না ইমাজিনারি হবে? বলবেন ইমাজিনারি হবে, কারণ আমি রিয়েল এর সাথে তো ইমাজিনারি অ্যাড করেছি, তাহলে জিনিসটা তো সেই ইমাজিনারি হয়ে যাচ্ছে। তাহলে এটাকে বললাম দেখ ইমাজিনারি, বোঝা গেছে এখানে সবাই? এবার দেখ তাহলে আমাদের এই যে ফাংশনে এলি, দেখ ধর একটা ইকুয়েশন y x², ঠিক আছে, y x², দেখ ভালো করে ভাব জিনিসটা, x এর ভ্যালু চেঞ্জ করলে y এর ভ্যালু চেঞ্জ হবে, তাহলে y টা কার উপর ডিপেন্ডেন্ট? x এর উপর। তাহলে আমি কি বলতে পারি না এই জায়গাতে x আমার কাছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, কেন x এর ভ্যালু আমি পুট করছি আর y এর ভ্যালুটাকে আমি পাচ্ছি, তাহলে y কার উপর ডিপেন্ডেন্ট? x এর উপর। তাহলে y হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর x কি আমাদের কাছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তাহলে এখানে দেখ তুই লিখলি x হচ্ছে তোর ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর y হচ্ছে তাহলে কি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। দেখ এইটাকে কিভাবে লেখা হয়, এটাকে লেখা হয় y is a function of x, কি লেখা হয় y is a function of x, তার মানে y equals to f of x। এইটা লেখা মানে দেখ x টা কি ইন্ডিপেন্ডেন্ট কোয়ান্টিটি, সরি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল আর y টা কি আমাদের এখানে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। y কার উপর ডিপেন্ডেন্ট? x এর উপর, রাইট। তাহলে দেখ এইটা যখন তুই পেয়ে গেলি, দেখ আমি ফিজিক্সের একটা एग्जांपल দিয়ে তোকে বোঝাই। ধর এইটা আমার কাছে কোনো একটা তাপ উৎস রয়েছে, হিট সোর্স, ঠিক আছে, আমি এতে কিছুটা পরিমাণ বরফকে রেখেছি, আইস, এটা হচ্ছে আইস, এইটা হচ্ছে আমার কাছে একটা হিট সোর্স। এই জায়গাটা দিয়ে দেখ কি না ওয়াটার বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তা তোরা আমাকে বলতো কে ডিপেন্ডেন্ট কে ইন্ডিপেন্ডেন্ট? আইস আর ওয়াটার এই দুটো তো আছে। দেখ আইস কি কার উপর ডিপেন্ড করছে? আইস তো ডিপেন্ড করছে না, ওয়াটার আইসের উপর ডিপেন্ড করছে, কতটা অ্যামাউন্ট অফ ওয়াটার সেখান থেকে বের হবে সেটা টোটালটাই ডিপেন্ডেন্ট কার উপর? আইসের উপর। তাহলে আমাদের কাছে ইন্ডিপেন্ডেন্ট কে আইস আর ডিপেন্ডেন্ট কে ওয়াটার, তাহলে সেই কাজটা কে করেছে? যেমন দেখ এইটা এটা কি স্কয়ার, তো তাহলে এখানে ফাংশনটা কি স্কয়ার ফাংশন, তাহলে এখানে সেই ফাংশনের কাজটা কে করেছে? হিট সোর্স। সেই দেখ আইসটাকে কি করেছে? মেল্ট করিয়েছে। তাহলে সেই সেন্সে দেখ আমি এখানে লিখলাম আইস হচ্ছে আমাদের কাছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ওয়াটার হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর যেটা তুই হিট সোর্স নিয়েছিস সেটাকে কি বলবি? ফাংশন। হিট সোর্স আমার ফাংশনে কাজ করছে, বোঝা গেল না জানি এখানটা? এবার দেখ নেক্সট আমি চলে আসছি, এই যে দেখ তোদের ফাংশন আমি দেখালাম তার কিছু এক্সাম্পল নিচ্ছি। দেখ প্রথম দেখ অ্যালজেব্রিক ফাংশন, মানে বীজগাণিতিক যেগুলো। দেখ তার ফার্স্ট আমি যে এক্সাম্পলটা নিলাম y equals to x, দেখ 0 হলে 0, 1 হলে 1, 2 হলে 2, 3 হলে 3, 4 হলে 4 হবে তো। তাহলে দেখ x যেভাবে চেঞ্জ করছে y দেখ ঠিক সেই ভাবেই চেঞ্জ করছে। তাহলে আমি কি দেখ ল্যাঙ্গুয়েজে এটা লিখতে পারি y is a
লিনিয়ার ফাংশন অফ এক্স, যেমন সে ম্যাথসে করতিস না সরল সম্পর্ক ডিরেক্টলি, তাহলে এটাও কি হচ্ছে সেখানে সেই সেম। তাহলে y ইজ এ লিনিয়ার ফাংশন অফ x, এটা একটা গেল। আবার ধর যেটা একটু আগে লিখেছিলাম y ইজ ইকুয়ালস টু x স্কয়ার, তাহলে x আর y, দেখ এই x আর y দেখ এই জায়গাটা নিলে এটা 0 এটা 0, এটা 1 নিলে এটাও 1, এটা 2 নিলে এটা 4, 3, 9, 4, 16, রাইট? ক্লিয়ার? দেখ এই জায়গাতে তুই কিভাবে ল্যাঙ্গুয়েজে লিখতে পারিস, y is a square function of কি x, তাহলে y ইকুয়ালস টু দেখ ঠিক এইভাবে লিখে স্কয়ারের শর্ট ফর্ম দিয়ে এইভাবে লিখতে হয়, ঠিক আছে? আচ্ছা থার্ড, y ইকুয়ালস টু ধর রুট x ধরলাম, তাহলে x y 0 0 1 1 2 রুট 2 প্লাস মাইনাস নিচ্ছি না, রুট 3 4 2, এটা তাহলে এর ক্ষেত্রে কি লিখবি, y is a square root function of x, তাহলে শর্টে লিখতে হবে আমাকে y is equals to s q r t লিখতে হয় স্কয়ার রুটের শর্ট ফর্ম, তাহলে স্কয়ার রুট ফাংশন অফ x, ঠিক আছে? দেখেন না, তাহলে এই তিনটে আমি যা যা লিখেছি এই তিনটেই আমাদের কাছে কি অ্যালজেব্রিক ফাংশন দেয়, মানে বীজগণিত। এবার যদি আমি আসি দেখো ট্রিগোনোমেট্রিক ফাংশন, দেখ ট্রিগোনোমেট্রিক ফাংশন আমি বলি, দেখ আমি একটাই নিচ্ছি এখন, y ইকুয়ালস টু ধর নিলাম sin x, ট্রিগোনোমেট্রিক তো sin cos tan cot sec cosec সবগুলো হয়, আমি একটা নিয়ে তোদেরকে বোঝাচ্ছি, y ইকুয়ালস টু sin x, তাহলে দেখ x y sin 0 0 sin 30 half sin 60 root 3 by 2 sin 90 1, ঠিক আছে? তাহলে এখানে কি বলবি, এখানে বলবি দেখ y is a sin function of x, ঠিক আছে? তাহলে y is a trigonometric function এর एग्जांपलটা তাহলে কি হলো, y is a sin function of x, ক্লিয়ার না? ক্লিয়ার না এটা? দেখ তাহলে এইগুলো সব কটাই দেখ ফাংশন পেয়েছিস, তার মধ্যে ফার্স্ট তিনটা হচ্ছে আমাদের অ্যালজেব্রিক, আর পরেরটা যেটা একটা एग्जांपल দিয়ে দিছি সেটা কি আমাদের ট্রিগোনোমেট্রিক। কারণ কিছু অসুবিধা আছে বল? এবার আসছি দেখ কনসেপ্ট অফ লিমিট, ঠিক আছে? এটা কি জিনিস, ধর আমি একটা ইকুয়েশন নিলাম y is equals to x plus 1, ঠিক আছে? y equals to কি নিয়েছি, x plus 1। দেখ এই জায়গাটায় লক্ষ্য করে দেখ y is equals to যে x plus 1 কে নিয়েছিস, দেখ তো ভালো করে ভেবে x এর যে কোনো ভ্যালুর জন্য y এর ভ্যালু পাবি না পাবি না? পাবো। তাহলে আমি কি লিখতে পারি, হিয়ার y is a continuous function of x, কারণ দেখ তুই x এর কন্টিনিউয়াস যে কোনো ভ্যালুর জন্য y এর কন্টিনিউয়াসলি কিন্তু ভ্যালু পাচ্ছিস, তার জন্য দেখ আমি লিখছি যে হিয়ার y is a continuous function of x, দেখ কারণ দেখ cosটা তুই যদি এদিকে x আর y এর দেখ কার্ভকে ড্র করিস, দেখ x এর ভ্যালু 0 হলে y কত 1, x এর ভ্যালু 0 হলে y কত 1, তো তারপর দেখ x এর ভ্যালু যত ইনক্রিজ করাবি তত y এর ভ্যালু কি হবে, ইনক্রিজ করবে। তাহলে সেই সেন্সে দেখ কার্ভটা কি এইটা হবে, হবে না? তাহলে x 0 তে y কত 1, তারপর যত ইনক্রিজ করছিস তত ইনক্রিজ করছে। বাট এইটা না গেল, দেখ তো এই যে ইকুয়েশনটা আমি এখন লিখছি এইটা,
দেখ এখানে x এর যে কোনো ভ্যালুর জন্য y এর ভ্যালু পাওয়া যাবে, সেটাকে আগে ভাব। কোথায় পাওয়া যাবে না, মানে কোথায় ক্যালকুলেট আমি করতে পারবো না? মান বসা, যখনই কিছু পাবি ভ্যালু বসা। 0 বসালে দেখ 0 - 1 বাই 0 - 1, তাহলে -1 বাই -1 ইজিলি ক্যালকুলেট করা যাচ্ছে, 1 হয়ে যাচ্ছে। বাট 1 বসালে দেখ 1 - 1 বাই 1 - 1, দ্যাট ইজ 0 বাই 0 ফর্ম চলে আসছে। তাহলে 0 বাই 0 ফর্ম আসা মানে আনডিফাইন্ড তো। তাহলে x 1 এতে এই ইকুয়েশনটা হোল্ড করছে না। তাহলে আমি কি x 1 এতে এর মান তো তাহলে আমি বার করতে পারবো না। তাহলে এর কোন ভ্যালুকে বার করতে পারবো? দেখ দুটো জিনিসকে মাথায় রাখবি। কোনো একটা ইকুয়েশনে কোনো একটা ভ্যারিয়েবলের ভ্যালু পুট করার পর আরেকটা ভ্যারিয়েবলের যে ভ্যালুটা পাই সেটাকে আমরা বলি হচ্ছে ফাংশনাল ভ্যালু। এই যে দেখাচ্ছিলাম দেখ y x² বা y √x, সেখানে x এর ভ্যালু পুট করছিস বলে y এর ভ্যালু পাচ্ছিস। y তুই তো f লিখেছিলিস, তাহলে এখানে x এর ভ্যালু পুট করার পর y এর ভ্যালু পেয়েছি, দ্যাট মিন্স হচ্ছে y এর যে ভ্যালুটা পাচ্ছি সেটি আমাদের কাছে কোন ভ্যালু? ফাংশনাল ভ্যালু বলে। কিন্তু দেখ x 1 এতে এর কোনো ফাংশনাল ভ্যালু আমি ক্যালকুলেট করতে পারবো না, বাট x টেন্ডস টু 1, এই টেন্ডস টু কথাটার অর্থ কি? টেন্ডস টু কথাটার অর্থ হচ্ছে, মিনিং হচ্ছে x এর মান 1 এর কাছাকাছি কিন্তু 1 নয়। x এর ভ্যালু 1 এর কাছাকাছি কিন্তু 1 নয়। দেখ আমি তাহলে প্রপারলি ইকুয়ালস টু 1 নিচ্ছি না, 1 এর কাছাকাছি কিছু একটা নিচ্ছি। তাহলে সেই সময়তে আমি y এর যে ভ্যালুটা পাবো সেটা হবে আমাদের ফাংশনাল ভ্যালু নয়, কি লিমিটিং ভ্যালু। বুঝতে পারলি কি বললাম? সেটাকে আমরা কি ভ্যালু পাবো? লিমিটিং ভ্যালু। দেখ সেটা নির্ণয় করার জন্য, সেটা ক্যালকুলেট করার জন্য কিভাবে আসছি দেখ। প্রথম আমি দেখ এর গ্রাফটাকে দেখ আগে তো এঁকে দেখি। দেখ এদিকে y দিচ্ছিস, এদিকে x দিচ্ছিস। দেখ তো এটা x 0 তে y 1, বাট x যখন 1 y তুই ডিটারমাইন করতে পেরেছিস, তার জন্য আমি এখানে কি দিয়ে দিলাম? ফাঁকা দিয়ে দিয়েছি। তারপর দেখ x এর মান যত ইনক্রিজ করবে y তত কি হবে? ইনক্রিজ করবে। তাহলে এখানে as বা at x = 1 y is undefined, that is 0 by 0 ফর্ম। দেখ না 0 by 0 ফর্ম হচ্ছে আমাদের, তার জন্য আমি এটাকে বলছি আনডিফাইন্ড। তাহলে সেটা করার জন্য দেখ আমাকে কি করতে হবে। দেখ ভালো করে জিনিসটা এখানটা বুঝবি, ঠিক আছে? ম্যাথস স্যার আরো ভালো করে বোঝাবেন তোদের, বাট কিছু করার নাই, এখন আমাদের কি করতে হবে। দেখ x এর কোন ভ্যালুতে আমি ডিটারমাইন করতে পারছিলাম না? 1। তুই x এর ভ্যালুটা এবার 1 এর কাছাকাছি নিবি, একটা কম থেকে 1 এর কাছাকাছি, মানে 0.9 0.95 এরকম ধরনের থেকে নেব। আরেকটা হচ্ছে 1.1 1.01 এইভাবে, মানে একটা কম থেকে 1 এর কাছাকাছি, একটা বেশি থেকে 1 এর কাছাকাছি নিয়ে আমি দেখব y এর ভ্যালুটা কত আসে। তখন তো নিশ্চয়ই y ক্যালকুলেট করতে পারবো, এমন তো নয় যে তখন আমি ক্যালকুলেট করতে পারবো না। দেখ সেটা যদি করিস তুই এখন যে at x = 0.9, দেখ y = 0.9 এর হোল স্কয়ার -1 বাই 0.9 - 1 9 81, তার মানে 1.9 এটা হলো। আচ্ছা আবার দেখ at x = 1.1, তাহলে y = 1.1 এর হোল স্কয়ার -1 বাই 1.1 - 1, তাহলে এটা আসবে 2.1। একটা কম নিয়েছি, একটা বেশি নিয়েছি। আবার দেখ আরো কাছাকাছি অ্যাপ্রোচ করছি, at x = 0.99, দেখ y = 0.99 এর হোল স্কয়ার -1 বাই 0.99 - 1, এটা আসবে 1.99। ক্যালকুলেট করে দেখতে পারিস। আর আবার তুই বলছিস দেখ at x = আমি নেব 1.01, তখন y = 1.01 হোল স্কয়ার -1 ডিভাইড বাই 1.01 - 1, এটা তাহলে এইটা ক্যালকুলেট করে তুই পাবি হচ্ছে 2.01। দেখ তো একবার এই যে চারটে ডেটা 1 আর 3 2 আর 4 এইগুলোকে চারটে যে আমি বললাম, এটা 1 নাম্বার ইকুয়েশন, এটা হলো 3 নাম্বার ইকুয়েশন, এটা 2 নাম্বার, এটা 4 নাম্বার। দেখ কম্পেয়ার করে দেখ x এর ভ্যালু যত দেখ y 1 এর দিকে অ্যাপ্রোচ করছে, y এর ভ্যালু দেখ তত 2 এর দিকে অ্যাপ্রোচ করছে না। দেখ কত নিয়েছিস? 0.9, কত হয়েছে? 1.9। এখানে কত নিয়েছিস? এটাতে 0.99 নিয়েছিস, কত হচ্ছে? 1.99।
দেখ যত আমি 0.9 এর পর বাড়িয়ে বাড়িয়ে 1 এর দিকে যাব তত এও দেখ কত দিকে যাচ্ছে 2 এর দিকে যাচ্ছে। আবার এইটাকে লক্ষ্য করে দেখ x এর ভ্যালু কত পেয়েছিস 1.1, y এর ভ্যালু কত পেয়েছিস 2.1, x এর ভ্যালু কত পেয়েছিস 1.01, y এর ভ্যালু কত পেয়েছিস 2.01। তাহলে যত দেখ আমি 1 এর কাছাকাছি যাচ্ছি তত দেখ আমি y এর ভ্যালু নাকি 2 এর কাছাকাছি পাচ্ছি। তাহলে আমি কি এখানে লিখতে পারি না যে from the above calculation we can see that as y approaches x approaches to 1 by increasing or decreasing, then y approaches to 2 যেটা মুখে বললাম সেটাই দেখো ল্যাঙ্গুয়েজে লিখে দিয়েছি। তাহলে here as x approaches 1 y approaches 2 so y equals to 2 is the limiting value, not functional value at x equals to 1। ঠিক আছে, এবার এই যে ব্যাপারটা দেখ তাহলে তো কোথাও x equals to 1 বলে বা y equals to 2 বলে লেখা কি উচিত? y equals to 2 লিখলে x equals to 1 কখনোই লেখা যাবে না। তাহলে কি লিখতে হবে এখানে x tends to 1। এই যে বলছিস approaches to, ঠিক আছে, মানে কাছাকাছি যাচ্ছে, তাহলে প্রপারলি তো ইকুয়াল হচ্ছে না। তাহলে সেইটাকে দেখ আমরা লিখতে পারি যে x tends to 1, আমি ল্যাঙ্গুয়েজে লিখে দিচ্ছি দেখ x tends to 1। ঠিক আছে, বাংলায় মানেও আমি লিখে দিলাম দেখ x এর মান 1 এর কাছাকাছি কিন্তু x equals to 1 নয়। বলতে পারি এখানটা তাহলে x এর মান দেখ 1 এর কাছাকাছি কিন্তু কি 1 নয়। তাহলে y এর যে ভ্যালুটা পেলি this is not the functional value but this is limiting value। ক্লিয়ার? এবার দেখ তাহলে দেখ এইভাবে ভ্যালু যে বার করছি তাহলে এইটা তো কোনো ফর্মাল প্রসিডিওর হলো না। আমি দেখ তোকে তো তোদের ম্যাথসে যখন তুমি তোরা করবি এইটা দিয়ে দিল, এখানে ব্র্যাকেটে লিখে দিল x not equals to 1, বললো যে ফাইন্ড ইটস লিমিটিং ভ্যালু। তাহলে আমরা কি এত এইভাবে সলভ করে করে দেখে করব? সে তো কখনোই পসিবল না। তাহলে ফর্মাল প্রসিডিওরটা কি দেয় সেটা আমি আলাদা করে লিখছি। দেখ ফর্মাল প্রসিডিওর বলে লিখলাম। ফর্মাল প্রসিডিওর দেখ ফার্স্ট অফ অল লিখতে হয় ঠিক এইভাবে। দেখ লিমিটের শর্ট ফর্ম LIM, কেউ LIM ও লেখে, কেউ আবার শুধু LT বলেও লেখে, লিমিটকে লেখে। ঠিক আছে, দেখ LIM x টেন্ডস টু কত 1, টেন্ডস টু দিতে হবে কিন্তু x ইকুয়ালস টু তো নয়। দেখি এলি একটু আমি কার ভ্যালু ক্যালকুলেট করছিস x স্কয়ার মাইনাস 1 বাই x মাইনাস 1। দেখ তো এবার যা লিখে যাচ্ছে দেখ লিমিট x টেন্ডস টু 1, তাহলে এটাকে ব্রেক করালে x প্লাস 1 ইনটু x মাইনাস 1 বাই x মাইনাস 1। ঠিক, দেখ আগে হলে x ইকুয়ালস টু 1 এতে হোল্ড করছিল না বলে আমি এইটার এটাকে কাটতে পারতাম না, কিন্তু এখন তো x ইকুয়ালস টু 1 নয়, তাহলে আমি কি এইটার এটা কেটে দিতে পারি? তাহলে দেখ এটা কেটে দিই, তাহলে কেটে দিলে পড়ে থাকলো কে? পড়ে থাকছে দেখ লিমিট
x টেন্ডস টু 1 x প্লাস 1, ঠিক। এবার x এর ভ্যালু 1 বসানোর কোনো অসুবিধা আছে? x প্লাস 1 তো, তাহলে এবার তুই x এর ভ্যালু 1 পুট করে দিতে পারিস, তাহলে কত আসবে 1 প্লাস 1 দ্যাট ইজ 2, তাহলে লিমিটিং ভ্যালু কত হয়ে যাবে 2। তাহলে ফর্মাল প্রসিডিউরটা হচ্ছে আমার এইটা, তোদের করতে হবে কোনটা এইটা, মানে আমাদের ফিজিক্সটা লাগবে না, আমি যে ডেরিভেটিভ আসবো সেটা বোঝানোর জন্য আমি এগুলোকে আসছি, ঠিক আছে। বেশ লিখব এটা, দেখ এবার দেখ লিমিট, যে লিমিটটা ছিলাম আমি আজকে প্রথমেই আসছিলাম না, একটা রড নিলাম, তাকে কেউ একজন 10টা পার্টে, কেউ 20টা পার্টে, কেউ ডিভাইড করছে, তাহলে ইনফাইনাইট পার্টে ডিভাইড করলে প্রত্যেকটা পার্ট কি বলছিলাম জিরোর কাছাকাছি চলে আসে, তাহলে এবার কি তুই ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবি টেন্ডস টু 0 প্রত্যেকটা পার্ট, ঠিক। তাহলে দেখ এই যে রডটা তার লেন্থটা ফিক্সড না ফিক্সড নয়, ফিক্সড, তার একটা নির্দিষ্ট লিমিট আছে, তার মানে কি আছে সীমা আছে, তার মধ্যে তুই কতগুলো পার্টে ডিভাইড করেছিস ইনফাইনাইট পার্টে, তাহলে হিসাব মতো এই ল্যাঙ্গুয়েজটা বলা যায় না, এটা একটা কবিতার লাইন, সীমার মধ্যে কি অসীম। তাহলে এই লিমিটকে আমরা অ্যাকচুয়ালি ইনফাইনাইটেসিমাল পার্টের সাথে কম্পারিজন করার জন্য আমরা কি বলতে পারি যে সীমার মধ্যে অসীম। ক্লিয়ার আছে? এটাকে জাস্ট এমনি একটুখানি লিখে রাখতে পারিস এটা, না এটাকে তুই বেঙ্গলিতেই লেখা থাকে, না এটা তুই মানে ইংলিশ ভার্সন বইতে তোকে বেঙ্গলিতেই লেখা থাকে, কারণ এটার ওই ধরনের কোনো টার্ম হয় না, বুঝছো তো? চল এবার দেখ চলে আসছি বেসিক ডিফারেন্সিয়েশন। দেখ আসি, দেখ বেসিক ডিফারেন্সিয়েশন। দেখ আমি আজকে তোদের ফার্স্টেই বলেলাম কি ডিফারেন্সিয়েশন আমি কি করছি, একটা রেসপেক্টে একটা চেঞ্জকে দেখতে চাইছি, তাহলে আমি দেখ একবার লিখে দিচ্ছি এখানে, তো হিয়ার উই ওয়ান্ট টু ক্যালকুলেট change of displacement with respect to time। আমি এই একটা एग्जांपल ধরে নিয়ে বলছি, দেখ এটা যদি আমাকে করতে হয় তাহলে ফার্স্ট অফ অল এদিকে দিয়েছি ডিসপ্লেসমেন্ট r কে, এদিকে দিয়েছি টাইম t কে, ঠিক আছে। একবার দেখে নে, এবার বেশি বোঝার জিনিসগুলো যেগুলো আমাদের ফিজিক্সে লাগবে একবার দেখে নে। ধর কোন একটা সময় কোন একটা অবজেক্ট বল, পার্টিকেল বল, এই জায়গাটায় ছিল, এর পজিশন ভেক্টরটা যেটা সেটা আমি r ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করলাম। এমনি তো ক্লাস 9 এ ভেক্টর অল্প হলেও কিছু পড়েছিস, তাহলে এইটার পজিশন ভেক্টরটা কত r ভেক্টর, তাহলে এর করেসপন্ডিং দেখ যে টাইমটা সে নিয়েছে কত t, খুব স্মল টাইম ইন্টারভ্যালে, মানে যেটাকে আমরা বলি ক্ষুদ্র সময় অবকাশে, সে ধর এইখান থেকে গেছে এই জায়গাটায় বি পয়েন্টে, তাহলে এর করেসপন্ডিং টাইমটা কত t প্লাস ডেল্টা t। এই যে ডেল্টা টিটা এটা স্মল ইন্টারভ্যাল অফ টাইম তাকে বোঝায়, ওকে। স্মল ইন্টারভ্যাল অফ টাইম কাকে বোঝায় ডেল্টা টিটাকে। তাহলে দেখ এইটার পজিশন ভেক্টরটাকে তুই কি দিয়ে রিপ্রেজেন্ট করবি, তাহলে r প্লাস ডেল্টা, ঠিক না? তাহলে এখন দেখ এই যে a থেকে b এই জায়গাটা তুই কি দিয়ে রিপ্রেজেন্ট করবি ডেল্টা r দিয়ে, এটা r প্লাস ডেল্টা, তাহলে এটা কত হবে ডেল্টা। তাহলে এবার দেখ এখানের ক্ষেত্রে তাহলে আমার পজিশনের যে চেঞ্জ সেটা কত ডেল্টা, টাইমের যে চেঞ্জ সেটা কত ডেল্টা টি। তাহলে আমি দেখ যদি বলি যে যেটা লিখেছি উপরে দেখ যে চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট বা পজিশন উইথ রেসপেক্ট টু টাইম, দেখ তাহলে মোড অফ ডেল্টা r বাই ডেল্টা t এটা লেখা উচিত।
এবার তুই তো বলছিস খুব ক্ষুদ্র সময় অবকাশে, তাহলে ক্ষুদ্র সময় অবকাশে হলে ডেল্টা টি টেন্ডস টু 0 বলা যায় না? ঠিক না ঠিক নয় বল? ডেল্টা টি টেন্ডস টু 0। দেখ তাহলে সেই ফরম্যাটটাকে আমি যদি এইভাবে লিখি এখন, লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0, এবার এই জায়গাটাই ভালো করে দেখবি। যাবে এটা হিসেব মতো লেখা কি উচিত ছিল? দেখ এটা লেখা যায় না, তার জন্য আমি এখানে এটা লিখিনি। আমি তোদের বোঝানোর সুবিধার্থে দেখ লিখছি, লেখা উচিত r প্লাস ডেল্টা r মাইনাস r ডিভাইডেড বাই t প্লাস ডেল্টা t মাইনাস t। এই জায়গাটায় আমার এটা লেখা উচিত ছিল, ঠিক না? কিন্তু কেন লিখলাম না? দেখ এটাকে ফাংশনে লিখছি আমি এখন। তাহলে দেখ এই যে r প্লাস ডেল্টা, এটা কোন সময় গেছে? t প্লাস ডেল্টা t টাইমে। তুই যদি এখন লিখিস r ভেক্টর ইজ ইকুয়ালস টু r অফ t ইনটু r ক্যাপ, পরে আসবে এগুলো ভেক্টরে পড়বি তোরা। তাহলে এটা কি বলছে বলতো? r পজিশন ভেক্টরটা কোন টাইমে? t টাইমে তো। তাহলে এখানেও দেখ সে r প্লাস ডেল্টা, এই যে r প্লাস ডেল্টা এটা কোন টাইমে গেছে? t প্লাস ডেল্টা t। তাহলে r ফাংশন অফ, তার জন্য কি লিখেছি? t প্লাস ডেল্টা t। তারপরে এই rটা কোন টাইমে গেছে? t টাইমে। তাহলে r অফ t ডিভাইডেড বাই t প্লাস ডেল্টা t মাইনাস t। রাইট? ক্লিয়ার? অন্তর বুঝতে পেরেছিস? ক্লিয়ার তো? বেশ, তাহলে এই ক্ষেত্রে দেখ এই যে গোটাটা একে বলবি কি? dr dt। dr বাই dt নয়, dr dt। ঠিক আছে? দ্যাট মিন্স এটাকে আরো বলা যায় ddt অফ r। হয় dr dt বল, আর তা নাহলে ddt অফ কি বলবি? r। dr বাই dt কিন্তু নয়। কেন বলছি? যদি dr বাই dt হতো না dt তো কেটে দেওয়া হতো, তাই না? এটা কি? dr dt, that is change in position with respect to time, that is represented by the dr dt or ddt of r। ঠিক আছে? ক্লিয়ার এখানটা? দেখ না, আমরা এই যে এই জিনিসটাকে, এই যে ddt, এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ডিফারেন্সিয়াল অপারেটর with respect to time t। দেখ এখানে কি আছে? ddt আছে, তাহলে এটা ডিফারেন্সিয়াল অপারেটর কার রেসপেক্টে? t এর রেসপেক্টে। ধর কোন এক জায়গায় তুই 3 * 2 = 6 করেছিস, তাহলে তুই এই ইনটুটা তোর কাছে কি অপারেটর? অ্যালজেব্রিক অপারেটর। তাহলে এখানে এটা কি অপারেটর? ডিফারেন্সিয়াল অপারেটর। বুঝতে পারলি? সবাই বুঝতে পেরেছিস? তাহলে দেখ না, এর জন্যই তো আমরা আজকে প্রথমেই দেখ আমি যখন তোদেরকে বলছিলাম ভেলোসিটি dx dt, অ্যাক্সেলারেশন dv dt, এটা বলছিলাম। তার মানে দেখ ডিসপ্লেসমেন্ট কে টাইম ডেরিভেটিভ করলে কি পাবো? ভেলোসিটি। ভেলোসিটি কে টাইম ডেরিভেটিভ করলে কি পাবো? অ্যাক্সেলারেশন। তাহলে আমার ফিজিক্সে কোথায় কাজে লাগবে? এবার আমাকে একটা ডিসপ্লেসমেন্টের ইকুয়েশন দিয়ে দিয়েছে, যে পার্টিকেলটা ডিসপ্লেসমেন্ট টাইমের সাথে কিভাবে ডিপেন্ড করছে সেটা দিয়ে দিয়েছে তোকে। জাস্ট ফর एग्जांपल ধর x = 2t + 3 বলেছে এইভাবে চেঞ্জ করছে, তাহলে তার t = 5 সেকেন্ডের স্পিডটা কত বা ভেলোসিটিটা কত এটা চেয়েছে। তাহলে তুই সঙ্গে কি করবি? একে ডেরিভেটিভ করবি, dx dt করবি। যা বেরোবে সেখানে যদি t থাকে t এর জায়গায় 5 সেকেন্ড পুট করে দেবো, যদি t না থাকে তাহলে সেটাই অ্যান্সার হবে। ঠিক? বাট ডেরিভেটিভটা কি করে করব সেটা পরে আসছে, বাট এটাকে যে ডেরিভেটিভ করতে হবে সেটা তোকে এইটা দিয়ে বুঝতে হবে। ক্লিয়ার? তাহলে এইখানে দেখ ddt এই যে অপারেটরটা কবার এসেছে? একবার। তার জন্য আমি কি বলবি? ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। একে কি বলবি? ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন ইকুয়েশন, মানে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন মানে প্রথম ক্রমের অবকলন। তাহলে এখানে দেখ আমি লিখে দিচ্ছি, এইটি হচ্ছে আমাদের কাছে ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়েশন। ঠিক আছে? তাহলে দেখ আরেকটা আমি পড়ে দিই একবার, তারপর তোরা লিখিস। হ্যাঁ, তাহলে আমার বোঝাতে সুবিধা হবে। ধর y = f of x। ঠিক আছে? বলতো কার সাপেক্ষে কে চেঞ্জ করছে এখানে? বলতে পারবি? ভাব একটু করে, কার সাপেক্ষে কে চেঞ্জ করছে? রাইট? x এর সাপেক্ষে y। তাহলে আমি দেখ এইটার ক্ষেত্রে t এর সাপেক্ষে r চেঞ্জ করেছিল, তাহলে এখানে x এর সাপেক্ষে y, তাহলে আমি এখানে কি নির্ণয় করতে পারবো? dy dx। এখানে যেমন তুই dr dt ক্যালকুলেট করেছিলিস, তাহলে এখানে কি করবি? dy dx।
তাহলে সেই চেঞ্জটাকে দেখ কিভাবে কি করা যায়। ধর আমি কিভাবে ফাংশন, স্কয়ার ফাংশন না লিনিয়ার ফাংশন না রুট ফাংশন না সাইন ফাংশন, আমি তো জানি না কিচ্ছু, আমি নিজের মতো করে একটা কার্ভ এঁকে নিলাম। এটা y ভার্সেস x এর কার্ভ। ধর এই দিকে আমার কাছে কে আছে y, এদিকে কে আছে x। ধরে নে পার্টিকেলটা এট এনি ইনস্ট্যান্টে এই জায়গাটায় রয়েছে, তাহলে এই জায়গাটা x, এখানটা y। খুব স্মল ইন্টারভ্যালের জন্য বা এদিকে x এর চেঞ্জের জন্য x প্লাস ডেল্টা x এই জায়গাটায় গিয়ে পৌঁছেছে। এখানটা কত y প্লাস ডেল y। তুই দেখ, তুই যদি এখন বলিস দেখ তো একবার এখানটা ডটেড লাইন দিয়ে টেনে দিলাম, এইখান থেকে এইটুকুনটাকে আমি ডেল্টা x বলতে পারবো আর এখানটা ডেল্টা y বলতে পারবো, পারা যায়? তাহলে এখন দেখ যে চেঞ্জ ইন with respect to x, that is mod of del y del x। মডটা কি বোঝায় বলতো? মানকে। মড মানে কি? মান। এটা পড়েছিস না পড়েছিস? পড়েছিস তো? তাহলে দেখ এই জায়গাটা that is equals to limit delta x tends to 0। দেখ এখানে কার চেঞ্জকে তুই প্রথম নিয়েছিস x এর, কারণ x আমার কাছে কে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর y আমার কাছে কে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে লিমিট ডেল্টা x টেন্ডস টু 0। দেখ তো এই জায়গাটায় আমি লিখতে পারি এটা কারেক্ট না কারেক্ট নয়? কারণ y ইকুয়ালস টু কোথা থেকে f of x, তাহলে এখানে আসতো কে y প্লাস ডেল y। y প্লাস ডেল y টা কখন x প্লাস ডেল্টা x এর জন্য মাইনাস fx ডিভাইডেড বাই কত x প্লাস ডেল্টা x মাইনাস x। দিস ইজ ইকুয়ালস টু কত হবে তাহলে dy dx বলতে পারবো। তাহলে dy dx বা ddx অফ y। তাহলে একটা জিনিস চিন্তা করে রাখতো, আমি কার ডেরিভেটিভ করতে পারলাম বা কার রেসপেক্টে ডেরিভেটিভ করলাম। দেখ যাকে ডেরিভেটিভ করব সে যার উপরে ডিপেন্ডেন্ট, আমি তার রেসপেক্টেই তার ডেরিভেটিভ করতে পেরেছি। দেখ y এর ডেরিভেটিভ করছিস, y টা x এর উপর ডিপেন্ডেন্ট বলে x এর রেসপেক্টে আমি ডেরিভেটিভ করতে পেরেছি। তাহলে কার রেসপেক্টে ডেরিভেটিভ করব? অল টাইম ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। কার ডেরিভেটিভ করব? ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সেই ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কার উপর ডিপেন্ডেন্ট? যার রেসপেক্টে ডেরিভেটিভ করছিস তার উপর ডিপেন্ডেন্ট। বোঝা গেল? তাহলে ধর এমন কোন একটা কোয়ান্টিটি দিয়েছে যে কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, তাহলে তার ডেরিভেটিভ করতে পারবো? তাহলে তার ডেরিভেটিভ কি হবে? 0। তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ তাহলে কত হবে? 0। কারণ কনস্ট্যান্ট তো কারোর উপর ডিপেন্ড করে না, তাহলে কনস্ট্যান্টের ডেরিভেটিভ হয়ে যাবে কি 0। বোঝা গেল এটা? চল লিখে নে। দেখ ধর এই জায়গাতে x এদিকে হচ্ছে y। এই লাইন বরাবর একটা নিচ্ছি, এখানটা a পয়েন্ট দিলাম, এখানটা b পয়েন্ট দিলাম, ঠিক আছে? এবার দেখ এর কোঅর্ডিনেট দিচ্ছি x1, y1, এর কোঅর্ডিনেট দিচ্ছি x2, y2, ঠিক আছে? তাহলে হিসাব মতো দেখ এখানটা কি হবে x1, মানে এতটা হচ্ছে x1 আর এতটা কি y1। সিমিলারলি এটা এইখানটা। তাহলে তুই যদি দেখ শুধুমাত্র এইটুকুন জায়গাকে ক্যালকুলেট করিস, তাহলে এইখান থেকে এতটা আর এইখান থেকে এতটা, এইটা বেরোবে y2 y1, এইটা কত বেরোবে x2 x1, ঠিক আছে? তাহলে এখানে দেখ এই যে কার্ভটা, এই কার্ভটার নতি বা স্লোপ, এটা তো আমাদের dy dx, ভ্যারিয়েশনটাই হচ্ছে কি নতি বা স্লোপ। that is equals to y2 y1 by x2 x1। একবারে বেসিক হিসেবে দেখতে গেলে দেখ আমরা y এর পরিবর্তন কতটা y2 y1, x এর পরিবর্তন কতটা x2 x1। তাহলে এটাকেও আমরা যে কোনো একটা কার্ভের কি বলবো নতি বা স্লোপ।
ওকে, এইখানে লিখে নে, তারপর কোথা তার মধ্যে দেখ ফার্স্ট আমি এটা আসছি ddx of x to the power n। দেখ একবার কাকে ডেরিভেটিভ করছিস? x to the power n কে। n টা একটা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, তাহলে এই x to the power n টা কার উপর নির্ভরশীল? x এর উপর। দেখ কার সাপেক্ষে ডেরিভেটিভ করেছিস? x এর সাপেক্ষে। তাহলে ডেরিভেটিভ করা যাবে না, যাবে না? নিশ্চয়ই যাবে। এইটা করে যেটা হয় দেখ, পাওয়ারটা সামনে আসবে আর পাওয়ার 1 কমে যাবে। x টু দি পাওয়ার n ছিল, পাওয়ারটা কি হলো? সামনে এলো, আর পাওয়ারটা কি হলো? 1 কমে গেল। এগুলো কিন্তু রুলস, তোকে মুখস্থই করতে হবে এগুলো, মানে ম্যাথসের স্যারও তোকে কিন্তু মুখস্থই করা হবে। ঠিক আছে, তাহলে দেখ এটা আমরা পেয়ে গেলাম এখান থেকে x টু দি পাওয়ার n, তার ডেরিভেটিভ করলে n x টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে একটা एग्जांपल দেখ, যদি আমি দেখি ধর ddx of x টু দি পাওয়ার 7, তাহলে কত পাবি? 7x টু দি পাওয়ার 7 মাইনাস 1, তাহলে 7x টু দি পাওয়ার কত? 6 হবে এটা। সেকেন্ড ddx of ax to the power n, where a is a constant। কনস্ট্যান্ট সব সময় ডেরিভেটিভের বাইরে বেরিয়ে যাবে, তাহলে জিনিসটা কেমন দেখতে হবে যে এটা বাইরে বেরিয়ে গেল, তাহলে a ddx of x to the power n। তাহলে এবার ভেবে দেখ তো, এটা ছাড়া বাদবাকিটা তো আগেরটা, তাহলে a যেমন ছিল আমি লিখে দিলাম, আর x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ কত? এটা। তাহলে এটা হয়ে গেল সিম্পলি। তাহলে এই জায়গাতে দেখ, এখন তুই যদি এরও একটা एग्जांपल নিস ddx of ধর 5x টু দি পাওয়ার 7, তাহলে 5 বাইরে গেল, ddx of x টু দি পাওয়ার 7, that is equals to that 5 into 7 x to the power 7 minus 1, তাহলে 35 x to the power 6। থার্ডে দেখ ddx of log e base x, এটা কত দেবে? 1/x, কিন্তু কন্ডিশন কি? x not equals to 0 হতে হবে। কেন? তাই না, যদি 0 হয়ে যায় 1/0 কি হয়? তার জন্য আমরা পাবো। দেখ এবার log a base x, দেখ এই সাইডটা তোদের একবার দেখাচ্ছি। দেখ log a base x টাকে আমি কি এটা লিখতে পারি? log ক্লাস 9 এ মনে পড়ছিলিস? দেখ log a base x, that means log a base e into log e base x। তাহলে দেখ তুই এখানে লিখে ফেল ddx of log a base e into log e base x। দেখ তো log a base এটা কনস্ট্যান্ট কিনা? কনস্ট্যান্ট তো, এ তো পজিটিভ কনস্ট্যান্ট তোর কাছে, তাহলে যদি হয় এটা কিন্তু পজিটিভ কনস্ট্যান্ট, আমি এখানে লিখে দিচ্ছি। দেখ a হচ্ছে পজিটিভ কনস্ট্যান্ট, তাহলে এইটাকে বাইরে বার করে দে। তাহলে কত পাবি? দেখ এইটা ডেরিভেটিভ কত? 1/x, তাহলে 1/x log a base e, তাহলে এখানেও x not equals to কত? 0। তাহলে ddx of log a base x, তার মানে কত হয়ে যাচ্ছে? 1/x log a base e। এটা ফিফথ নাম্বার। ddx of e to the power x, e to the power x সর্বদা e to the power x ই দেবে। ঠিক আছে, এক্সপোনেনশিয়াল ফাংশন e to the power x এ কি দেবে? e to the power x ই দেবে। আবার দেখ 6 নাম্বারটা এখানে লিখি, তাহলে আগেরটা বুঝতে পারবি। দেখ ধর ddx of e to the power mx, m টা কি? পজিটিভ কোয়ান্টিটি, পজিটিভ কনস্ট্যান্ট। ঠিক আছে, সেটাকে আমি লিখলাম না এখানে। দেখ e to the power mx, তুই আগে ভেবে দেখ তো, আমি যদি এই রুলসটা এই জায়গাটায় অ্যাপ্লাই করতে চাই, এখানে e to the power এর মাথায় কে ছিল? পাওয়ারে কে ছিল? x, এখানে e to the power এর পাওয়ারে কে আছে? mx, তাহলে ডেরিভেটিভটা x এর রেসপেক্টে করতে হবে না mx এর রেসপেক্টে করতে হবে? mx এর রেসপেক্টে নিশ্চয়ই। ঠিক, তাহলে আমি সেইভাবে লিখে নিলাম। তাহলে d dmx of e to the power mx, এটা তো ছিল না, তুই নিয়ে এসেছিস, তাহলে দেখ কি এটা লেখা যায়? ভাব না, মনে মনে ভাব, এইটা আর এটা যেন কেটে গেছে। দেখ তাহলে আগেরটাই পড়ে আছে, ঠিক, কিন্তু কাটে না, কারণ আমি তো বললাম ওগুলো একটা করে অপারেটর, আলাদা তো কি কাটা যায়? কাটা কিন্তু যায় না। তোরা মনে মনে ভাব কি
জানো এইটা আর এইটা কেটে গেছে, তাহলে পড়ে আছে কেটা কাকে? তাহলে এবার তুই ভাব এই যে ddmx অফ e টু দি পাওয়ার mx, তাহলে সেম জিনিস আছে, তাহলে এই e টু দি পাওয়ার mx টাই ফেরত দেবে, ঠিক আছে? আর এখানে এইটা দেখ একটু আগে করে এসেছিস m টা কনস্ট্যান্ট কোয়ান্টিটি, তাহলে কনস্ট্যান্টটাকে বাইরে বার করে দিলে কি পুরো থাকবে dx dx কত হবে 1, কিছুই তো নাই, কিছু নাই মানে দেখ তুই x এর মাথায় কিছু নাই মানে কি আছে 1, দেখ আমি সাইডে তোকে করে দিচ্ছি একবার, ডট ddx অফ x কিছু নাই মানে 1 আছে, নিয়ম কি পাওয়ারটা সামনে আসবে, পাওয়ারটা কি হবে 1 কমবে, তাহলে 1 x টু দি পাওয়ার 0 তার মানে কত 1, তাহলে তুই দেখ এখানটায় পেয়ে গেলি দেখ যে ddx অফ e টু দি পাওয়ার mx that is equals to m e টু দি পাওয়ার mx, ঠিক বোঝা গেছে এখানটা? লিখে ফেলা কথা সবাই। আচ্ছা আরেকটা একবার করি দেখ ddx অফ কনস্ট্যান্ট কি হবে 0, দেখ একটু আগে বলছিলাম না কনস্ট্যান্ট তো কারোর উপর ডিপেন্ডেন্ট নয়, তাহলে ডিপেন্ডেন্ট না হলে তার ডেরিভেটিভ কত হবে 0 cot x, সব কটা দেখ লিখে নিয়েছেন। হ্যাঁ প্রথম দেখ এই বেলা sin এর ডেরিভেটিভ হয় cos, তাহলে ddx অফ sin x কি দেবে cos x দেবে, cos এর ডেরিভেটিভ হয় মাইনাস sin, তাহলে ddx অফ cos x কি দেবে মাইনাস sin x, বাট এই দুটো এবার দেখ এখানে যেমন দেখ এখানে sin এর পাশে কি ছিল x ছিল, কার রেসপেক্টে ডেরিভেট করেছিলিস x এর রেসপেক্টে, এখানে sin এর পাশে কি আছে mx, তাহলে আমার যদি এই রুলসটা ইউজ করতে হয় তাহলে ddx না করে ddmx করা উচিত আমার, তাহলে একটা আমি একবার করে দেখিয়ে দিচ্ছি, তাহলে ddmx অফ sin mx আবার এখানে dmx dx, এটা লেখা উচিত না আগের মতো করে, তাহলে তোরাই আমাকে বল এই যে এইটা তাহলে আমার কি হবে cos mx, আর এইটাকে ডেরিভেটিভ করলে কি পাওয়া যায় m পাওয়া যায়, তো তাহলে হিসাব মতো তুই কত পেলি m cos mx, বুঝতে পারলি না বলি না? তাহলে তোরা আমাকে এইটা কম্পেয়ার করে বল কি হবে, আর সলভ করব না তোরা ডাইরেক্ট বল, তাহলে দেখ আমার বোঝার তো অত কিছু এখানে নাই, সাইনটা cos হবে m টা সামনে বেরিয়ে যাবে, তাহলে m টা সামনে বেরিয়ে দেখ m হয়েছে আর sin mx টা কি হয়েছে cos mx হয়েছে, তাহলে এইটা কি হওয়ার কথা বল তোরা m sin মাইনাসটা কোথায় যাবে cos টা তো sin মাইনাস sin হয়, তাহলে কি হবে মাইনাস m sin mx, এবার এগুলো দেখো লিখে যাচ্ছি tan মানে হবে sec স্কয়ার x, sec হবে sec x tan x, cos হবে cosec হবে cosec x cot x, cot x হবে minus cosec square x, এই ঠিক আছে বুঝতে ছেড়ে sin cos tan sec cosec cot সব কটা এগুলো ট্রিগোনোমেট্রিক বুঝলে। আচ্ছা ইনভার্স ফাংশনের দেখ কটা আছে, ইনভার্স ফাংশনের দেখ আমাদের অনেক আছে, হ্যাঁ আমার এত লাগবে না, ইনভার্স কোথাও তো আমাদের ফিজিক্সে লাগে না, ওই ক্লাস 12 এ গিয়ে এক জায়গাতে একটা জিনিস অ্যাপ্লাই হবে, আমি তাও দুটো করিয়ে রাখছি দেখ এইগুলো সবকটাই তো ইনভার্স পাবে, ঠিক আছে মানে দেখ আমার দুটো লাগবে ddx অফ sin ইনভার্স x এটা লাগবে, আর ddx অফ tan ইনভার্স x, দেখ এই ইনভার্স মানে শুনে নে আমি, ইনভার্স মানে যেন ভাবিস না 1 বাই, যেমন না x টু দি পাওয়ার -1 মানে তো 1 বাই x লিখিস, তেমন কিন্তু sin ইনভার্স x মানে কিন্তু 1 বাই sin x নয়, sin ইনভার্সটা আমাদের ইনভার্স অপারেটর, কেন দেখ দেখ এমনি তো আমরা আগে করেছি sin θ যদি হাফ হয় θ ডাইরেক্ট লিখে দিছিস 30 ডিগ্রি, এটা লিখে দিছিস, তাহলে এখন দেখ এইটা আসে কিভাবে, দেখ তোরা বলতিস sin θ আর হাফ কত ডিগ্রি ভ্যালু হয় sin 30 ডিগ্রি ভ্যালু, তোরা বলতিস sin কেটে গেল θ 30 ডিগ্রি, sin তো একটা ফাংশন কি করে কাটে, কাটা কি সম্ভব কোনোদিনই সম্ভব না, যেমন দেখ না এমনিও তো ম্যাথস করিস এদিকে 3x সমান যদি 6y² হয় টিচাররা দেখবি বা 3 দে না টিচাররা দেখবি বলতো 3 কখনো কাটবে না, এইভাবে বলতো না যে খাতায় কোনোদিন এইভাবে কেটে দেখা হবে না, ডাইরেক্ট দেখাও y² 3x/3 that is equals to x, এটা দেখাও তবু কাটবে না,
তেমনি এটাও হচ্ছে দেখ সাইনকে কখনো কাটা যায় না, কিভাবে করতে হয় তার পড়ার নিয়মটা দেখ। এই যে সাইন থিটা যদি হাফ হয় তাহলে থিটা সমান হচ্ছে সাইন ইনভার্স হাফ। কি বললাম বুঝতে পারলি? থিটা সমান কত? সাইন ইনভার্স হাফ। এবার তুই এখানে আয়, সাইন ইনভার্স হাফ কত ডিগ্রির ভ্যালু হয়? 30 ডিগ্রি। দেখ তার মানে হিসাব মতো 30 ডিগ্রির উপর যে অপারেট করেছে তার উপরে আবার দেখ কি অপারেট করেছে, তার ইনভার্স অপারেটর। তাহলে যে কোনো একটা অপারেটরের উপর আবার একটা ইনভার্স অপারেটর অপারেট করলে সেটা ভ্যানিশ হয়ে যায়। তার মানে কত কোণ থাকবে? 30। এইটা হচ্ছে ইনভার্স। ঠিক আছে, আমি জাস্ট একটুখানি বললাম, ইনভার্স অনেক বড় জিনিস। ঠিক আছে, ম্যাথসের স্যার দেখবি আরো ভালো করে বোঝাবে। তাহলে এই জায়গাতে দেখ তোর এইটা ক্যালকুলেট করে পাবি 1/√1 - x²। ddx of sin inverse x কোথাও এলে তার ভ্যালুটা কত আসবে? 1/√1 - x²। যেখানে mod x এর ভ্যালুটা কিন্তু একটা কম হতে হবে। কেন? একবার লক্ষ্য করে দেখ, যদি তুই 2 নিতিস তাহলে √1 - 2², তাহলে মাইনাস কত হয়ে যেত? 1/√3, তাহলে ইমাজিনারি চলে আসতো। তার জন্য x এর ভ্যালুটা কি হতে হবে? mod x এর ভ্যালুটা আমাকে হতে হবে হচ্ছে <1। ওকে, আর এইটা আসবে হচ্ছে তোর 1/1 + x²। এখানে কোনো লিমিটেশন নেই। ঠিক আছে, tan ইনভার্স হচ্ছে 1/1 + x², sin ইনভার্স হচ্ছে 1/√1 - x²। ঠিক আছে,